যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। তা আপনাকে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া, এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র, এটার নাম স্বাধীনতা। ওইভাবে ন্যারেটিভ তৈরি করা, ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা, এর নাম স্বাধীনতা। বিকিনি পড়লেই কি নারীর মানে সম্মান বৃদ্ধি পায় বা নারীর উন্নতি হয় আমি জানি না। কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ, দিয়েছে। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো নারীদের হিজাব ছাড়া, নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো। এনসিপির কি জনপ্রিয়তা আজকে? এটা তো ইউনূস সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেয় কেমনে তাকে? জাতিসংঘ নিল কেমনে? কোন ক্রাইটেরিয়ায় এনসিপি জাতিসংঘে দিতে পারে বলেন? হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে। জনপ্রিয়তা মানে কি? জনগণের আস্থা অর্জন করা, এই না সেটা কেন কি এমন কি গণ অধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জুলাই সনদ স্বাক্ষরটা স্বৈরতান্ত্রিক বিষয় এরকম বলবেন? জুলাই সনদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে, এবং যেই আইন নিয়ে, যেই বাস্তবতা নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যায় না আদালতে, সেটাকে কিন্তু কোনো সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না। ইভেন এই সংবিধান যেটা আমরা বলছি, সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি। সরকারের তো ফিটনেস নাই, এই সরকার তো দুর্বল, ইতিহাসের দুর্বল সরকার। তো এই সরকারের কাছে আপনি দুইটা নির্বাচন কিভাবে চান? একটা নির্বাচন চান, বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না, কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য, জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার গণভোট না হলে সংস্কার হবে না। আমি আগেই শুরু করেছিলাম, আপনার দলের কি সংস্কার হয়েছে? সাংবাদিক হয়েছে, 14 সালে নির্বাচনে গেছি, একটা দলের মধ্যে মিথ্যা, উনি একটা সাংবাদিক, ওনার মধ্যে ওনার মধ্যে একটা অযাচিত লোক, একটা মিথ্যাবাদী, সাংবাদিকের নামে কলঙ্ক, এটা তো মূর্খ, চরম মূর্খ। ব্যক্তিগত আক্রমণে না যায়, আপনি তো ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনা দালালি করে যায়, ভারতের দালাল, শেখ হাসিনা দালালি করে যায়, 3 লাখ টাকায় আপনারা রাজনীতি করেছেন। যারা নারীবাদের নামে অনেক বেশি মানে করে আন্দোলন করেছে, নারীর পক্ষে, নারীর মর্যাদা চাই, আমি খুব বেশি দূরে যাব না। নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে? আপনার ওই যে যারা শুটিং করে বা করে, ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা বৃদ্ধি করছে? তো নারীদের আহাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না? তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে আসবে? কোন ধরনের হাজারি কথা বলছেন? নারীদের ইজ্জত আব্রু ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে বলে আপনি সয়লাভ হয়ে গেছে। এই বিষয়ে একজন নারীবাদী কেউ কথা বলতে দেখেছেন? আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে। মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা, যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ পরেছিস কেন, সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল। লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে, পুরুষ মানুষই হোক, অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো, কেন? এটাই আমাদের সামাজিক শিক্ষা। এটা শুধু ইসলামের নয়, এটা এখানের হাজার বছরের মানে লালিত সংস্কৃতি। আপনি গ্রামে এখনো গেলে দেখবেন, এটা কি বাঙালি সংস্কৃতি নয় যে আপনি যাচ্ছেন, নারী তার ঘুমটাটাকে আড়াল করে নিচ্ছে? এটাই তোমার বাঙালি সংস্কৃতি। এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচারে আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে, তারা মূলত নারীকে ভোগ্যপণ্য হিসাবে রূপায়িত করে নারীকে ভোগ করতে চায়, নারীকে লুট করতে চায়। অতএব নারীর ওই সম্ভ্রম লুট হোক, আমার বোনের সম্ভ্রম লুট হোক, তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুদ ধরিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই। মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে? বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। কী কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা? আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি? আপনি তাকে ক্ষমতা দেবেন না, দিয়ে কি করলেন? একটা যুদ্ধ চাপিয়ে দিলেন, আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র
ছয় দফা, ৭১-এর যুদ্ধ, সব কিছুর মোদ্দা চেতনার মূল জায়গাটা ছিল কি? এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে। তো সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল ৭৩-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, ২৯৩টা সিট নিচ্ছে। জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকা এনে গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে ৭৩-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে ৪র্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে। সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে যেই কারণে আমরা ৬ দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম, যেই কারণে ৬৯-এ গণ অভ্যুত্থান হইল, যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে ৭০-এর নির্বাচনে মানুষ ভোট দিল, যেই কারণে আপনার ৭১-এর যুদ্ধ হইল, লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো, তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার, শেখ মুজিব, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে ৭২ থেকে ৭৫-এ। ঠিক একই জিনিস আপনি গত ১৬ বছরে দেখেন। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে। অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে, দালালির নির্বাচন করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ২০০৮-এ ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ ২০১৪-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ দামি নির্বাচন করেছে। জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বি টিম আকারে কাজ করেছে, যেই দলটা 81-তে হাসিনাকে এনে 82-তে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? আপনি অধিকারের লড়াই করেছে, তো শেখ মুজিব করেছে, 14 বছর জেলে ছিল। সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন, মানবিক মর্যাদা কায়েম করবেন, সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল? আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব, পুলিশ, ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই রাত 2টার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায়, 6,500 ক্রসফায়ার করেছে, হাজার হাজার লাশের এখনো দিশা নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6,757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয়। তাহলে শহীদের 30 লাখের গল্প কতজন আসছে? বীরঙ্গনা 504 জনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। আপনি 2 লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন? মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়? রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করছে, ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, 71-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। একটু লম্বা টপিক, এখন আপনি এই আলোচনা ঢুকবেন কিনা যদি বলতেন। বিষয়টা দেখেন, 25শে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন লিখছে, তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলছিল ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমিই পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেব না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে
সে 27 তারিখে হরতালের শেখ কর্মসূচি মুজিব দিয়েছে। পালিয়েছেন বলছেন। অবশ্যই পালিয়েছে। সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে, তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন। সে আস্তে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন 71-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে। যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমদের নেতৃত্বে, বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা। সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে। একইভাবে উনিও বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন। আর এই ভাওতাবাজিতে আপনারা তো আসছেন নাসিরউদ্দিন নাকি? পাটোয়ারির কথা কি বলা যায় যে আগে গণভোট দিলে টাকা খরচ হয় বেশি আলাদাভাবে, তখন উনি বললেন যে ওই নয়নের টাকাই তো একটা গণভোট হয়ে যায়। জি। তাহলে বোঝা গেল সে আগে চায়, সে গণভোট আগে চায়, তাহলে টাকার চুরির কথা বলবে কেন? যারা বলছে টাকা খরচ হয় বেশি, এই কথাটা যদি হয় তাহলে ও বলবে কেন যে নয়নের টাকাই তো একটা গণভোট হয়, তা টাকার কোনো চিন্তা নাই। চিন্তা নাই। তাহলে বোঝা গেল নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাদ দিলেন, তাহলে সে চায়, যদি বাদ দেয় হ্যাঁ। গণ অধিকার পরিষদের এই যে নুরুল হক নূরের কথা না কি না, বলবেন? এই নুরুল হক উনি বলছেন ধান্দাবাজি এই করছেন। কথা নিয়ে আর বলতে চাই না। নতুন সংগঠন তো অনেক ভাঙ্গা করা চড়াই উঠতে অনেক সামনে আছে তাদের। কাজে এখন এই কথা যে বলছে তাকে জিজ্ঞেস করা উচিত। কাজে আমি তার নতুন জবাবটা আমি সংগঠন দেবো। বলে কি ওদের কি জনপ্রিয়তা নেই? না, এবার আগামীতে ভোটে প্রমাণ হবে তার জনপ্রিয়তা আছে না জি, নাই। এটাই। এটা আগামীতে ভোটে প্রমাণ হবে। জি। এই যে এনসিপির কি জনপ্রিয়তা? আজকে এটা তো ইউনূস সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেই কেমনে তাকে? জাতিসংঘ নিল কেমনে? কোন ক্রাইটেরিয়ায় এই এনসিপি জাতিসংঘে যাইতে পারে বলে? জি, জি। হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে। জনপ্রিয়তা মানে কি? জনগণের আস্থা অর্জন করা, এই না না। তো সেটা কেন কি এমন কি গণ অধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জি, ধন্যবাদ। আমি একটু যদি রাশেদ খানকে যেতে দেখি, এমন কি কাজ করেছেন যে জনগণ আপনাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? ধন্যবাদ ভাই। রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলেছে, প্রথমত মিথ্যা বললাম। দেখেন, আমি যদি বলি একটা প্রশ্ন তার কাছে আমার, সেটা হলো যে তাদের একজন নেতা তিনি বক্তব্য দিয়েছিলেন যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে না। আমার প্রশ্ন হলো যে এই মানে কি কথা তিনি ওনাদের দলের কেউ বলেছে? জি, দলের খুব শীর্ষ নেতা, ভাই জানে, সবাই জানে, কে জানে না, সবাই জানে। তো প্রশ্ন হলো এই কথা কি তিনি মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন? আমি তার কাছে এই প্রশ্নটা করতেছি। না, কথা তো এক একজনে এক এক টাইমে বলতেই পারে। তখন যেটা ছিল যে ইসলাম কায়েম একদিন, আর ফেসিবাদ হটানো, ফেসিবাদ হটাইলে পরে, হটানোর পরে আমরা ইসলাম কায়েম করবো। কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে যে আমাদের যারা নির্বাচনী সমঝোতা, এটা কিন্তু ফেসিবাদ আর আসতে না পারে, এই ভোট ডাকাতি হতে না পারে, একটা কার্যকর পার্লামেন্ট হতে পারে। এই জন্য কিন্তু আমরা এই যে এটা করেছি জামাতের সাথে, সেখানে কিন্তু আমাদের একটা পিয়ার পদ্ধতির দাবি কিন্তু আছে। লোয়ার হাউসে পিয়ার চাই। এই লোয়ার হাউসের পিয়ার তো এরাও এক সময় ছিল, এরাও তো ছিল পিয়ারের পক্ষে। এটা না, আমি জিজ্ঞেস করতেছি না না, এরপরে মিথ্যা ছিল না সত্য ছিল? না না, উনি তো বলছেন রাজনীতি এটা বলেছিল তাদের এরপরে সিনিয়র নেতা এরপরে ফয়জুল যখন করিম। তাদের সাথেই ছিল না, তখন হয়তো বিভিন্ন সময় যেমন বাবুনগরীর কথা বলে, এই জমিয়ত কথা বলে, জমিয়ত এই স্লোগান দিয়েছে, মানে সেটা একটা রাজনীতিক একটা স্ট্যান্ড করেছে। এটা তার কথা, এটা তার কথা। আমি বলতেছি যে তাদের সিনিয়র নায়েবে আমির আপনার ফয়জুল করিম এই কথা বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করতেছি যে তিনি মিথ্যা বললেন না সত্য না বললেন? না, এই যে যখন বলছে বলছেন তো রাজনীতির কথাবার্তা। রাজনীতির কথা। তার মানে এইটা আপনাকে বলতে হবে যে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলেন, মিথ্যা বলেন না, তাই না? তার কথাই আর কি। না, মিথ্যা কথা তো অনেকে বলে। অনেকে বলে, আমি এজন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার নেতা- জামাতকে নিষিদ্ধ করা লাগে, এরা কইছে না, ওই যে কি আলাল, জামাতকে নিষিদ্ধ করা লাগে, কইছে না? অথচ জামাত নিয়ে তার সরকার গঠন করলো। হ্যাঁ, জামাতের হাতেই দুইটা প্রতীক দিয়া গাড়ি দিয়ে দিল, মন্ত্রী বানাইলো, ঠিক না? হ্যাঁ, এই বিএনপি বানাইলো তো। তারপরে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইলো, রাজাকার শাহ আজিজকে তারা প্রধানমন্ত্রী বানাইলো। এরা আবার জামাত নিষিদ্ধ চায় কেন? তার স্বাধীনতা বিরোধী। আজকে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। তারা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন, যেটার মধ্যে 5টা দফা দাবি তারা দিয়েছেন।
এদিকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আবার 5টা দফা দাবিতে তারা আন্দোলনে যেতে চান। এই যে স্বাক্ষর করা আবার 5 দফা দাবিতে আন্দোলন, জামায়াতের এই ভূমিকাটিকে আপনি কি ভাবেন? জামাত সহ ইসলামী মনা দল যেগুলো আছে সেগুলো না, ওনারা যদি আন্দোলন যেতে চান, কোন ইস্যুতে যেতে চান, সেটা যদি জনগণের ইস্যু হয়ে থাকে ঠিক আছে। ইস্যু তো কিন্তু একটাই, ওনারা তো নভেম্বর মাসের মধ্যে গণভোট, যে নির্বাচনে উভয় কক্ষে পিআর, এইসব বিষয়গুলো তো আছেই। গণভোট প্রশ্ন তো বললামই, গণভোট একটা অবৈধ প্রক্রিয়া। জাতীয় পার্টি নিষিদ্ধ আছে 14 সেটা দলের। সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক, জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো ওনাদের আরেকটা বাহানা। ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে। এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দলও তো রাজনৈতিক, এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল, ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন 18-র ইলেকশনে। তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। চক্রান্ত বলবো কিনা শব্দটা, এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেংদি পরিবেশ পড়ে এবং নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়। আর পিআর পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে সুরটাই সুর একেবারে উল্টে গেল এনসিপির। এনসিপি এতদিন ধরে পিআর নিয়ে ধরি মাছ না চুই পানি কি একটা বলতো, এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিআর পদ্ধতি দিয়ে জনগণকে একটা প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না। আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে, এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করেছে আমি ওইভাবে বলতে চাই না। আমি পিআর পদ্ধতির এখানে খুব সুবিধার মনে করি না। আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি, কারণ বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি এখন জরুরি না। যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ আদালত, উচ্চ কক্ষে ওনারা করলেন, সেটারও একটা মানা যায়। তাও যেটা হতে হবে, পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চ কক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে। এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই। আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না, তাদের নোট অফ ডিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই। আর জামাত বা আদার্স সেটা চায়। এই 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 জিনিসটা ফয়সালা হতে হবে। আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই, যে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আমরা যেই সনদটা তৈরি করছি, যেটা নিয়ে এত কথা বলছি, যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই, জনতার ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, সরকারের আছে জনতার রিপ্রেজেন্টেশন নাই, নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই, রাজনৈতিক দলগুলোরও সে অর্থে নাই, এটা আংশিক আছে। যেটা আছে সেটারও, যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না। মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো, এই যে রাজনৈতিক দল যে কটা আছে, যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে, এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নেই, এরা তো একদল হয়ে যেতে পারে। আমি মনে হয় প্রসঙ্গে না যাই আনিস ভাই, আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো জুলাই সনদের পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব, আজকে আপনি নিজেই বললেন। এরপরে দেখলাম সালাউদ্দিন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিবাদের দোসর বলেছেন। যেদিন 17 অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেখানে আওয়ামী লীগের দোসররা বা ফ্যাসিবাদের দোসররা ছিল। এরকম একটা কথা বলার পর নাহিদ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দোসর বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন। পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন অভিজ্ঞতার অভাবে তারা নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই। এই যে পাল্টাপাল্টি বক্তব্য জুলাই সনদ স্বাক্ষরের পরে, সংকটটা কি দেখছেন? আমি মনে করি যে এই সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে, যে এটা 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 বলতেই পারে এনসিপি যদি বলে থাকে, এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে। আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন। সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন এটা হয়তো স্লিপ অফ টাং হয়েছে। উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফ্যাসিবাদের দোসর। হ্যাঁ, এটা হতে পারে, কারণ যে লোকগুলো ওইখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি, সে কারণে এটা হতে পারে। আর ফ্যাসিবাদের দোসর এখন এমন এক শব্দ হয়ে গেছে, এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এখন যে কাউরে যে কেউ যখন ইচ্ছা যে কোনো ইস্যুতে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দিতে পারছে। এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে, আপনি যখন আবার বললেন, যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা। জামায়াত এনসিপি আসলে কোন দিকে যাবে,
দীর্ঘদিন থেকে একটা দোদুল্যমান রাজনৈতিক দল, ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায়, কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি এবং তাদের এনসিপিতে এনসিপিতে আচ্ছা তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা জামাতের দ্বারা জামাতের বি টিম, সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে, তারা সরকারি দল বা কিংস পার্টি, কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি ভার্সাস জামাতে ইসলামী, সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে? দোদুল্যমান আছে বলছেন। দোদুল্যমান ছিল, কিন্তু সে তাদেরকে বলা হচ্ছিল যে তারা ইয়ের সাথেই যাবে, জামাতের সাথে যাবে, এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি, আমি মনে করি যে জামাতও তো বলছে যে আমরা স্বাক্ষর করব না, তাহলে এরাও হয়তো সেই যুক্তিতে বলছিল যে আমরা যাব না, আমরা স্বাক্ষর করব না। জামাত হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে, সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে পারে। শুধু তাই নয়, আমি আরেকটু যোগ করছি আপনার সাথে, যে সামনে যে ইলেকশন হচ্ছে, এনসিপি তাহলে ভবিষ্যৎ কি? এনসিপি যদি নিজস্ব প্রতীকে, নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায়, কেউ তো বিশ্বাস করবে না যে ওরা 5টা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে। আমি শেষ করছি আপনাকে সেটাই, যে 5টা সিট তারা পেতে পারে, তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে। সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি। এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে, সরাসরি আক্রমণ করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে সম্পর্ক হচ্ছে, এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য, কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। কারণ ডক্টর ইউনূসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি, যতটা বদনাম আছে, সেগুলো এনসিপির ঘাড়ে যাবে। আর এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে, সেটাও ডক্টর ইউনূসের শাসনের ব্যর্থতা থেকে আসছে। সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপিকে ভাবতে হবে। তামাশা নাকি তামাশা? আপনি সকাল বিকাল এখন এক কথা বলতে তখন এক কথা বল, এটাই তো বলে শেষ কথা বলতে কিছু নাই, শেষ কর্ম বলতে কিছু নাই। সেই ট্রেডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাত স্বাক্ষর করে আসছে, আবার 5 দফা দিছে, তার মানে কি শেষ কথা বলতে কিছু নেই, অ্যান্ড ইট ইজ অ্যাডমিটেড। এবং কর্মীরা গিলে গিলে খায়, তার নেতাকে মহান বলে, শেষ কথা বলতে কিছু নাই। এই যে একটা মিথ্যা বুলি শিখাচ্ছে 53 বছর যাবত চলছে। এইবার আসেন না, শেষ করি আমি ইসিআর এনসিপির কথাটা যদি আমি শেষ করি, যদি হাসান আব্দুল্লাহ বলেছেন রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, অন্য কোনো জায়গা থেকে রিমোট কন্ট্রোল চাপা হচ্ছে, ইসি শাপলা প্রতীক না দেওয়ার কারণে। নির্বাচন কমিশন সম্পর্কে এমন মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহ দিতে পারবে। কারণ কি জানেন, আমি যেটা বলছি রিয়েলিটিতে, আর হাসনাত আব্দুল্লাহ অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোল করে, এটা ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি। সুতরাং তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে, সে যদি বলে থাকে এটার ব্যাখ্যা সে দিতে পারবে। তবে আমাদের দেশের রাজনীতিতে যে একটা কনস্পিরেসি নানা রয়েতে চলতে থাকে, সেটা বোঝা যায়। যেমন বলছিলেন দিলে কি হয় আসলে, অবশ্যই আমি এখনো বলছি, হয় কি, আপনি যদি বিতর্ক কমাইতে চান, কি হবে কি, শাপলা ফুল দিলে আপনাদের একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন, ভাই মার্কার তো সুন্দর না, একটা ধানের শীষ সুন্দর মার্কা, বা ধানের শীষ বলেন, নৌকা বলেন, ট্রেডিশনালি চলে আসছে বইলে, শাপলা ফুলটা তো সুন্দর দিলে হয় কি ভাই, আমি এখানে নিরপেক্ষভাবে বলতে। এবার একটা কথা বলেন, সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন 15-16 বছরের জঞ্জাল 1-2 বছরে ঠিক করা সম্ভব নয়। শুনছেন এটা? হ্যাঁ, আপনি এতদিন পরে বলতেছেন কেন বলতেছেন আপনি? হোয়াট ইজ ইউর রাইট টু সে? আপনি যদি নিউজ সাহেব টেক ওভার করছে, তারপরে তো কোনোদিন বলেন নাই এটা যে 16 বছর ওই সরকার ছিল, তাকে অন্তত 2 বছর টাইম দেওয়া। কেউ বলছেন? শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন। এই যে প্রহসন, জনতারে ফাঁকি দেওয়া, এখন কেন বলতেছে তাও বই শুনে দেখেন ইন অ্যাডভান্স। কেন বলছে? যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতা আসবে, তখন এই ক্যাটাগরি এস্টাবলিশ করবে। যে বলছি তো ভাই, 1-2 বছরে কেউ কোনো কথা বলেন না কেন? আপনি ইউনূস সাহেবের সময় বলেন নাই কেন? কোথায় ছিলেন? এই প্রহসনের রাজনীতি বন্ধ করতে হবে। আমি বললাম 1, 2 নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্দিহান যারা নির্বাচন করলে পাশ করবে, তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে যাতে 100% নিশ্চিত যে নির্বাচনের ট্রেন্ডটা খুব সুন্দরভাবে চলছে? কারণ এই নির্বাচন ট্রেন্ড শুধু নির্বাচন নিয়ে বহন করছে না, কি বহন করতেছে? পিয়ার পদ্ধতির দাবি, লেভেল প্লেইং ফিল্ডের দাবি, শাপলা ফুলের দাবি, হ্যাঁ, তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে। নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কথাটা রাখলাম, নির্বাচনের পথ খুবই অমসৃণ। যদি আনিস আলমগীর
আসলে আমারও প্রশ্ন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক নিয়ে কেন এত গড়িমসি করছে, বা তারা যদি পাল্টা বারবার বলছেন যে এটা যদি বলেন যে হাসান আব্দুল ইসির আচরণ মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো, এই সময় রাজা বাদশাদের নির্দেশে চলতো প্রজারা, ঠিক তেমনি ইসি এখন রাজা বাদশাদের মতো আচরণ করছে, তাদের রিমোট কন্ট্রোল আগের গাঁও নেই অন্য কোনো জায়গায় আছেন বলে তিনি মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। আসলে কি রিমোট কন্ট্রোল তাদের হাতে নাই, কি মনে করেন? রিমোট কন্ট্রোল, ইসির রিমোট কন্ট্রোল তো সরকার হাতে থাকবে, কোথায় থাকবে আর? ইসি তো এমন শক্তি হয়ে যায় নাই যে সরকার যেটা বলবে তার বিরুদ্ধে নিয়ে দাঁড়াবে। হয়তো এরা নাটক করছে, শেষ মুহূর্তে দেবে এটা, কিন্তু রাজাকি ভাই বলছে যে দিলে কি হয়, আমিও ভাবতাম দিলে কি হয়, কিন্তু আপনি যদি দেখেন এই প্রতীকটা শাপলা যেভাবে তারা এঁকে দিয়েছে সেটা বাংলাদেশের পুরো পতাকার মধ্যে আছে, বাংলাদেশের সিম্বলের মধ্যে আছে। রাষ্ট্রপতি যেখানে দাঁড়াচ্ছে তার পিছনে এই শাপলা, প্রধানমন্ত্রী যেখানে দাঁড়াচ্ছে সেখানে এই শাপলা, বিভিন্ন বাহিনী যেখানে দাঁড়াচ্ছে সেই শাপলা। তার মানে কি ওই রাজনৈতিক দলটা তারা প্রতিনিধিত্ব করছে? এরকম এক সময় নৌকা খুব ছোট করেছিল, নৌকাকে ওই প্রতীকগুলো থেকে তুলে দেওয়া হয়েছে, বেস্ট করেছে, কিন্তু এইগুলাতে কেন থাকবে আমার? এবং প্রমিনেন্টলি আছে, এটা যে ধানের শীষ বা ওই গমের শীষ যেভাবে আছে সেটা ওগুলো কেউ দেখে না, কিন্তু প্রমিনেন্টলি আছে একটা পদ্ম ফুলের মতো বা শাপলা ফুলের মতো এই শাপলাটা ফুটে উঠেছে। তো এখানে পদ্ম ফুল নিক, ওনাদের যদি ইয়ে থাকে আরেকটা প্রতীক তো নিতে পারে। তারা তো বিভিন্ন না, তবে আনিস ভাই, ডিজাইন দিয়েছে। তার সাথে আমি একটু শরিক কই। হ্যাঁ। এটা আমি যদি তার যুক্তিটাকে কারেক্ট মনে করিনি, হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশন বুঝাক তাদেরকে। হ্যাঁ, এটাই বলছে সেই যে ব্যাখ্যাও তো সে তো দেয় না। বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আমাদের সাথে বসুক। নির্বাচন কমিশনের না, বসার দরকার নাই তো, সে তো একটা স্টেটমেন্ট দিতে পারে যে ভাই এই কারণে আমরা দিতে চাই না, সবাই মিলে দেখি অন্য কোনো ভালো প্রতীক পাওয়া। আপনি তো ভাই, আমার তো দরকার সলিউশন করা, রাইট। আমি যদি সলিউশন চাই তাতে শাপলা দিয়ে যদি সলিউশন, আমি ওই অর্থে বলছি এই শাপলা দিয়ে যদি সলভ হয় ওকে, আর যদি না দিতে চান তাহলে একটা যৌক্তিক ব্যাখ্যা ওদেরকে দেন। আমি যদি রাজনীতির ভাষায় বলি, আপনি ব্যাখ্যা দিতে বাধ্য, বিকজ পার্ট অফ জনগণ। না, অবশ্যই দিতে হবে, পার্ট অফ জনগণ, কারণ সেখানে বাধ্য। সেখানে এটা বলার অধিকার নাই। এটা বলতেছি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে। আর যদি নর্মাল ভাষায় আসেন, একটা ব্যাখ্যা দেন না যে বাবারে আমরা এই কারণে দিতে পারতেছি না, বুঝান। তারা বলছে তালিকা নেই, আমরা দিতে পারবো না। তালিকায় না, এটা তো খোরা যুক্তি। তালিকায় রাখি নেই কেন সেটা বলতে হবে ভাই, প্র্যাকটিক্যাল হইতে হবে। এখানে ইমোশন দিয়ে আপনি গায়ের জোরে 16 বছর চালাইছেন, তারপরে কিন্তু ফাইনালি যখন দেশ ত্যাগ করছে সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে, আর্মি বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, কামলা বলেন, এভরিথিং, তারপরে তো যেতে হয়েছে। তো আপনি সেখান থেকে মাস্ট টেক লেসন। সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক কেন? হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে, নাহলে ওনাকে আরও 10 বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য। আর একটা জিনিস ভাই যেটা বললেন, ফারুক ভাই, তার সাথে কথা একটু, হাদিটা কে? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হলো? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনোদিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে 2 জনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে, গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে, যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা, আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল? পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে
আপনি কি করলেন, মেজর জলিলকে 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন, সে একজন সেক্টর কমান্ডার। তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা, জাসদের যদি 22,000 কেন 2জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো, কাজী জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপার যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন, ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি, ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন, 13 সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন, ফরেন সেক্রেটারি আসলেন, এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও, কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করবে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন, হ্যাঁ আমরা ইলেকশনে যাব। এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো, বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে, বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে, আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন, যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে গিয়ে হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। আমি আপনি এই থেকে চোরাকার মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা দিন দেখেন, ওটা আমি আসবো। ফেলানির মতো তো ধরুন যে, আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের ছিন্নপত্র, এই 3য় খণ্ডের পেজ নম্বর 699, আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন 17 তারিখে, করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসি, ভারত যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন, ভারতের মধ্যে নিয়ে নিলেন। সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, 12টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে? আচ্ছা বুঝলাম, 16 তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল। আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট, জেলা, ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন, ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই সত্যকে সত্য মানতে হবে, ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই 22,000 যে জাসদ কর্মী, মানে সে তো এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা। মেজর জলিলরা তো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে
5 বছরে 2টা মন্ত্রিত্ব ছিল, তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে, রাইট ইজ ব্লক 91-96-তে ছিল না? আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত 54 বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দেয়, যেমন সিপিডি। আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই 17 বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, 5 বছর শেখ মুজিব খেলছে। কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি, আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল? তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান, তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, তাদেরই হবে কি, তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতে হবে। আমি একটা প্রশ্ন করে, হয়তো আমরা হাতে সময় একদম নাই। আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন, আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এই যে মানুষ এখন, আনিস আলমগীর এখন কারাগারে, যদি বলে 5 দিনের রিমান্ডে হয়েছে, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন, তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব, আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন না এই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন, তোকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি, যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা, জেস মিল বলছে, স্বাধীনতা কি এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না, এটা মানে স্বাধীনতা না। স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক, সে বিপ্লবের ধারাকায়। আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি, ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা। মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কথা আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।